আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ, এই অধ্যায়ের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। চলে আসছি অনুশীলনীতে। এখানে এক দাগে বলা হচ্ছে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। একের ক দাগের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় 1847, 1837, 1850 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1837 খ্রিস্টাব্দে। খ দাগের প্রশ্ন, ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, মৌলানা আবুল কালাম আজাদ নাকি স্যার সৈয়দ আহমদ খান? উত্তর হবে স্যার সৈয়দ আহমদ খান। গ দাগের প্রশ্ন, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহেরু? উত্তর হবে এ কে ফজলুল হক। ঘ দাগের প্রশ্ন, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট নাকি 1947 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি? উত্তর হবে 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। এবারে চলে আসছি দুই দাগের প্রশ্নে। এখানে দেখো বলা হচ্ছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। দুয়ের ক দাগের বাক্য, 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানেরা শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল, এটা ঠিক। দুয়ের খ দাগের প্রশ্ন, হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলন ভারতে হিন্দু মুসলমান সম্পর্ককে প্রভাবিত করেছিল, এটাও ঠিক। গ দাগের বাক্য, মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি, এটা ভুল। ঘ দাগের বাক্য, পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল 1940 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে, এই বাক্যটি ঠিক। এবারে চলে আসছি তিন দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও, 30 থেকে 40টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। তিনের ক দাগের প্রশ্ন, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তরে লিখবে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি হলো: 1. ইসলামীয় ধর্মতত্ত্বের সঙ্গে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সম্মেলন ঘটিয়ে মুসলমান সমাজে আধুনিক উদার মনোভাবের বিকাশ ঘটানো। 2. সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, আর্থিক ও রাজনৈতিকভাবে মুসলমানদেরকে হিন্দুদের সমকক্ষ করে গড়ে তোলা। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে উপরোক্ত বিভিন্ন উদ্দেশ্যের পাশাপাশি মূলত মুসলমান সমাজের ভিতর বিরাজমান অজ্ঞতা, কুসংস্কার ও রক্ষণশীল মনোভাব দূর করে তাদেরকে অধঃপতনের হাত থেকে রক্ষা করাই হলো আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য। খ দাগের প্রশ্ন, স্বদেশী আন্দোলন বাংলার হিন্দু মুসলমান সম্পর্ককে কিভাবে প্রভাবিত করেছিল? উত্তর লিখবে স্বদেশী আন্দোলন বাংলার হিন্দু মুসলমান সম্পর্ককে যথেষ্ট প্রভাবিত করেছিল। যেমন: 1. স্বদেশী নেতৃত্ব তাদের হিন্দু ধর্মীয় প্রতীক কেন্দ্রিক রাজনীতির মাধ্যমে হিন্দু ও মুসলমানদের মধ্যে সামাজিক বিভাজন আরও প্রকট করে তোলেন, ফলে স্বদেশী আন্দোলনকে ঘিরেও বাংলায় হিন্দু মুসলমান সমস্যা ঘোরতর হয়ে ওঠে। 2. বঙ্গভঙ্গ বিরোধী নেতারা বলতে থাকেন হিন্দুদের তুলনায় মুসলমানদের বেশি সুবিধা দেওয়া হচ্ছে, ফলে বাঙালি পরিচয়ের বদলে হিন্দু ও মুসলমান পরিচয় বড় হয়ে উঠতে থাকে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে উপরিউক্ত বিভিন্ন কারণে বাঙালি পরিচয়ের বদলে হিন্দু ও মুসলমান পরিচয় বড় হয়ে উঠতে থাকে। গ দাগের প্রশ্ন, ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? উত্তরে লিখবে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ব্রিটেনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে,
ভারতীয় মুসলমানেরা বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে সমর্থন জানালেও তুরস্কের বিষয়টি ঘিরে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। তুরস্কের সুলতানকে খলিফা বা মুসলিম জগতের ধর্মগুরু মনে করা হতো। প্রথম বিশ্বযুদ্ধের শেষে তুরস্কের পরাজয়ের ফলে সুলতানের ক্ষমতা কমে যায়। তুর্কি অটোমান সাম্রাজ্যের অনেকটাই ব্রিটিশরা দখল করে। ওই ঘটনায় ভারতীয় মুসলমানরা তীব্র বিরোধিতা করেন। মুসলমানদের পবিত্র স্থানগুলি খলিফাকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। সেই দাবি ক্রমশ ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলন খিলাফত আন্দোলন নামে পরিচিত। তিনের ঘদাগের প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দ ভারতের হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? উত্তরে লিখবে 1930 খ্রিস্টাব্দ ভারতের হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ এক, এই সময় মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল এবং পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান ও কাশ্মীর নিয়ে মুসলমানদের আলাদা ভূখণ্ড গঠন করার প্রস্তাব দেন। দুই, রহমত আলী অস্পষ্টভাবে পাকিস্তান এর কথা উল্লেখ করেছিলেন। তিন, 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়। ওই ঘোষণা মোতাবেক প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিধানমণ্ডলীতে কিছু আসন বরাদ্দ করা হয়। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে নিজের ভাষায় লেখো। 120টি থেকে 160টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। 4 ক দাগের প্রশ্ন, স্যার সৈয়দ আহমদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো। উত্তরে লিখবে মুসলিম সমাজের আধুনিকীকরণের ক্ষেত্রে স্যার সৈয়দ আহমদ খানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেমন এক, স্যার সৈয়দ আহমদ ইসলামীয় ধর্মতত্ত্বের সঙ্গে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সম্মেলন ঘটিয়ে মুসলমান সমাজে আধুনিক উদার মনোভাবের বিকাশ ঘটাতে চেয়েছিলেন। দুই, স্যার সৈয়দ আহমদ দুটি সম্প্রদায়ের মধ্যে বিভেদ বা সাম্প্রদায়িক বিরোধিতার উন্মাদনা তৈরি করতে চাননি। তিন, তিনি ব্রিটিশ শাসনে হিন্দু আধিপত্যের উল্টো দিকে মুসলমান অভিজাত ও শিক্ষিত শ্রেণীকে স্বনির্ভর করে তুলতে চেয়েছিলেন। চার, তার উদ্দেশ্য ছিল মুসলমান ছাত্রদের মধ্যে একটি গোষ্ঠী মানসিকতা তৈরি করা। পাঁচ, তিনি বৃহত্তর মুসলমান সমাজের তরফে ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলিকে সৎ ব্যবহারের উৎসাহ তৈরির চেষ্টা করেন। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে। পরিশেষে বলা যায় স্যার সৈয়দ আহমদের চিন্তাধারা ও কাজকর্ম ভারতবর্ষে মুসলমানদের মধ্যে একটি নতুন চেতনার জন্ম দিয়েছিল। এবারে চলে আসছি খ দাগে। এখানে বলা হচ্ছে কিভাবে 19 শতকে হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনের জন্ম হয়েছিল। সাম্প্রদায়িক মনোভাব তৈরিতে ওইসব আন্দোলনগুলির ভূমিকা কী ছিল? উত্তরে লিখবে, প্রথমে বক্স করে পয়েন্ট করবে আন্দোলনের জন্ম। এই পয়েন্টের আন্ডারে লিখবে হিন্দু পুনরুজ্জীবনমুখী সাংস্কৃতিক আন্দোলন রাজনৈতিক চরমপন্থার জন্ম দেয়। এই উদ্যোগে হিন্দু ধর্মের কল্পকাহিনী এবং প্রতীক চিহ্নের মাধ্যমে ভারতীয় জাতিকে চিহ্নিত করবার চেষ্টা হয়েছিল। 19 শতকের হিন্দু সমাজের সংস্কারমুখী ধারা থেকে জন্ম নিয়েছিল ওই পুনর্জাগরণের আন্দোলন। তারপরে বক্স করে পয়েন্ট করবে সাম্প্রদায়িক মনোভাব তৈরিতে আন্দোলনগুলির ভূমিকা। এই পয়েন্টের আন্ডারে লিখবে হিন্দু পুনরুজ্জীবনমুখী সাংস্কৃতিক আন্দোলনের বিভিন্ন কার্যকলাপ সাম্প্রদায়িক মনোভাব তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেছিল। যেমন এক, হিন্দু ধর্মের কল্পকাহিনী এবং প্রতীক চিহ্নের মাধ্যমে ভারতীয় জাতিকে চিহ্নিত করবার চেষ্টা হয়েছিল। দুই, হিন্দু পুনরুজ্জীবনবাদীরা ভারত ও হিন্দুকে সমার্থক বলে প্রচার করতে থাকেন। তিন, বলা হতে থাকে যে মুসলমান শাসনের কারণে সেই সভ্যতার অধঃপতন ঘটেছে। চার, অধিকাংশ বিপ্লবী জাতীয়তাবাদীরা ভারতীয় সাংস্কৃতিক ও ভারতীয় জাতিকে হিন্দু ধর্ম এবং হিন্দুদের বলে চিহ্নিত করতে থাকেন। যেমন তিলকের শিবাজি ও গণপতি উৎসব, অরবিন্দের দেশকে মাতৃবন্দনা ও জাতীয়তাবাদকে ধর্ম হিসেবে দেখা, গীতায় হাত রেখে বিপ্লবী শপথ নেওয়া প্রভৃতি। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে উপরোক্ত বিভিন্ন কারণে শিক্ষিত মুসলমানরা জাতীয় আন্দোলন থেকে দূরে সরতে থাকে। নিজেদের সম্প্রদায়গত অস্তিত্ব বজায় রাখতে ওই মুসলমানদের অনেকেই ক্রমে রক্ষণশীল রাজনীতির শিকার হয়ে পড়ে।
রাজনৈতিক নেতৃত্ব ও উলেমার ঘনিষ্ঠ সহযোগিতায় মুসলমানদের নতুন সংগঠন তৈরি হয়, পাশাপাশি হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ আরও স্পষ্ট হয়। এবারে চলে আসছি গ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনের পরে কিভাবে মুসলমান নেতাদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছিল। উত্তরে লিখবে অহিংস অসহযোগ আন্দোলনের পরে বিভিন্ন কারণে মুসলমান নেতাদের অনেকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছিল। যেমন 1. মদনমোহন মালব্য প্রমুখ নেতাদের গোঁড়া হিন্দুত্ববাদী কার্যকলাপ কংগ্রেসে প্রাধান্য লাভ করায় মুসলমান সম্প্রদায় ক্রমশ কংগ্রেসের থেকে আরও দূরে সরতে থাকে। 2. মুসলমানদের মধ্যেও মোহাম্মদ আলীর মতো সাম্প্রদায়িক ঐক্যের সমর্থক নেতারাও কোণঠাসা হয়ে পড়েন। 3. উগ্র হিন্দু নেতাদের চাপে মতিলাল নেহরুর মতো স্বরাজ্যপন্থী নেতারা হিন্দু মুসলমান ঐক্যের উদ্যোগ নিতে ব্যর্থ হন। 4. মোহাম্মদ আলী জিন্নাহ ও স্বরাজ্যপন্থীদের সঙ্গে বোঝাপড়ায় উৎসাহী ছিলেন, কিন্তু 1926 খ্রিস্টাব্দে বাংলা ও পাঞ্জাবে কংগ্রেসের মধ্যে কোনো মুসলমান প্রার্থী ছিল না। 5. শওকত আলীর মতো সম্প্রীতিবাদী নেতারাও কংগ্রেসের মধ্যে উগ্র হিন্দু মতামতের বাড়বাড়ন্তে হতাশ হয়ে পড়েন। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে পরিশেষে বলা যায় উপরিউক্ত বিভিন্ন কারণে মুসলমান নেতাদের অনেকে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন বোধ করে, যার প্রভাব লক্ষ্য করা যায় আইন অমান্য আন্দোলনে মুসলমানদের কম অংশগ্রহণের মধ্যে। এবারে চলে আসছি 4 ঘ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে 1940 থেকে 47 খ্রিস্টাব্দের মধ্যে কিভাবে ভারত ভাগ স্পষ্ট হয়ে উঠেছিল। তোমার কি মনে হয় ভারত বিভাগ সত্যিই অপরিহার্য ছিল? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। উত্তর লিখবে 1940 থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যে ঘটা বিভিন্ন ঘটনায় ভারত ভাগ স্পষ্ট হয়ে উঠেছিল। যেমন 1. 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি প্রস্তাবে মুসলমানদের আলাদা জাতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 2. 1940 খ্রিস্টাব্দে লর্ড লিনলিথগো প্রথম মুসলমানদের প্রতিশ্রুতি দেন যে ব্রিটেন ও ভারতের মধ্যে কোনো সমঝোতা হলে মুসলমানদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। 3. 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হলে মুসলিম লীগ সেই আন্দোলনের বিরোধিতা করে। 4. 1944 খ্রিস্টাব্দে কংগ্রেসি নেতা সি রাজাগোপালাচারী জিন্নার কাছে একটি সমঝোতা প্রস্তাব পেশ করেন। তাতে প্রত্যক্ষভাবে পাকিস্তানের স্বীকৃতি না থাকায় জিন্নাহ ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। 5. 1945 খ্রিস্টাব্দে সিমলা অধিবেশনে লীগ নিজেকে সমস্ত ভারতীয় মুসলমানদের প্রতিনিধি দাবি করে। 6. 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী কংগ্রেস অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিলেও মুসলিম লীগ তাতে অসম্মত হয়। 16ই আগস্ট থেকে পাকিস্তানের জন্য গণ আন্দোলন আরম্ভ হয়। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে উপরিউক্ত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত ভাগ স্পষ্ট হয়। ফলস্বরূপ 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট এবং 15ই আগস্ট পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এবারে বক্স করে পয়েন্ট করবে আমার মতামত ও সপক্ষে যুক্তি। এই পয়েন্টের আন্ডারে লিখবে তৎকালীন সময়ের সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বেরিয়ে আসার জন্য কংগ্রেস ও মুসলিম লীগ ভারত বিভাজনকে একমাত্র উপায় বলে মনে করে। ফলে ভিপি মেনন ও লর্ড মাউন্টব্যাটেন এর পরিকল্পিত খসড়াকে ব্রিটিশ সরকার অনুমোদন করে। এতে সাধারণ মানুষের কোনো মতামত নেওয়া হয়নি, কিন্তু এই বিভাজনের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সাধারণ মানুষ। ভারত বিভাজনের ফলে ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি বীভৎস দাঙ্গা উদ্বাস্তু জীবন স্বাধীনতাকে কালিমালিপ্ত করেছিল। তাই আমার মতে ভারত বিভাজন ভারতের ইতিহাসের এক অন্ধকারময় অধ্যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।